আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিভেন শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণতন্ত্রের পক্ষে কথা বললেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। রাজনীতিবিদরা মনে করেন ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সম্পাদক পরিষদের নেতারা বলেছেন, মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি অধরাই থেকে গেছে বারবার। সম্পাদক পরিষদের আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের এই আয়োজন। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতার সূচক এগিয়ে এলেও তা সন্তোষজনক নয় উল্লেখ করে রাজনীতিবিদরা বলেন, গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে চিন্তা ভাবনাকেও গণতান্ত্রিক করতে হবে। মির্জা ফখরুল বলেন, বাকশাল থেকে গণমাধ্যমকে মুক্ত করেছিল বিএনপি। আমার কথা বলতে ভয় হয় এই জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, আমি আপনার ভারতীয় দোসর হয়ে গেলাম। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। সম্পাদক পরিষদের নেতারা বলেন, বারবার মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দেয়া হলেও তা উপেক্ষিত হয়েছে। মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকাই দিল। আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোনো আইনের যদি অপপ্রয়োগ হয়, কোনো আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। গণমাধ্যমকে গণমানুষের পক্ষের করে তুলতে সবাইকে ভিন্নমত দমন থেকে বিরত থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। বিগত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে, প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার। কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই আগামী 6 মে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টায় দেশে পৌঁছাবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন স্থানীয় সময়ে 5 মে বিকেল 4টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বে। এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর 1:25 পৌঁছবে। সেখানে 1 ঘন্টার যাত্রাবিরতি শেষে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দেশের উদ্দেশ্যে রওনা দেবে। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ওই দিন জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের সাথে কারো আলোচনা কিংবা কোনো চুক্তি হয়নি, এমনটা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের সাথে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য সুযোগ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ জটিল পরিস্থিতিতে আছে, তবুও মিয়ানমারে বিদ্যমান পরিস্থিতিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সম্ভাবনাময় বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
অধিকার এবং জীবনের নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা রাখাইনে ফেরত যাবে না। ইতিহাস বলে এরকম জাতিগত সংকট সংঘর্ষ ছাড়া সমাধান হয়নি। মিয়ানমারে এখন সেরকমই সংঘর্ষ চলছে। হয়তো এরকম অবস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনে সুযোগ তৈরি করবে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ার চালাবে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ সরকারের সাথে মানবিক করিডোরের বিষয়ে কোনো পক্ষেরই আলোচনা কিংবা চুক্তি হয়নি। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো পক্ষের সাথে সমঝোতাও হয়নি, অথচ প্রপাগান্ডা চালানো হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি ওয়ারের জন্য নেমেছি। মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হবে এমন কিছুই সরকার করবে না জানিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, দেশটির সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ, তবে দেশের সীমান্ত রক্ষায় সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কিছুই চায় না বাংলাদেশ। আমাদের পাশেই নতুন প্রতিবেশী তৈরি হচ্ছে, তবে প্রতিবেশী হিসেবে যেই আসুক আমরা আমাদের সীমান্তকে নিরাপদ রাখতে সবসময়ই কাজ করে যাব। সেমিনারে অংশ নেয়া বিশ্লেষকরা বলেন, দীর্ঘকালীন এই সংকট সমাধান হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা ইস্যুতে দৃঢ় অবস্থান নিতে হবে বাংলাদেশকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত। আজ প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানান দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি। রাষ্ট্রদূত জানান, প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা দিচ্ছে দূতাবাস, ব্যবসায়িক ভিসাও দেওয়া হচ্ছে। এছাড়া দক্ষ কর্মীদের ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। রাষ্ট্রদূত জানান, ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করা হবে। জুলাই আন্দোলন চলাকালে দুবাইয়ে শেখ হাসিনার বিরোধী বিক্ষোভে অংশ নেয় বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা গেলেও অঘোষিতভাবে বাংলাদেশিদের জন্য এতদিন ভিসা দেয়া বন্ধ রাখে আরব আমিরাত সরকার। সরকারি হিসেবে এবছর কোরবানির পরও 20,68,135টি পশু উদ্বৃত্ত থাকবে, তাই কোনো পশু আমদানি করা হবে না এবং অবৈধভাবেও প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরের সচিবালয়ে ঈদ উল আজহাতে কোরবানির পশুর চাহিদা সরবরাহ এবং অবাধ পরিবহন নিশ্চিতকল্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। দেশে এখন কোরবানিযোগ্য 1,24,47,337টি পশু দেশে আছে বলেও জানান উপদেষ্টা। পশু পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো সমস্যা হলে হটলাইন নম্বর 16358-এ ফোন দেবারও আহ্বান জানান তিনি। বলেন, কোরবানির পশু পরিবহনে উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এছাড়া স্টেরয়েড বা হরমোনের ব্যবহার ঠেকাতে এখন থেকেই মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং মোর্শেদ আলমের ভাই জসিম উদ্দিন সহ 3 জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মজেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের 2 ব্যক্তিগত কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশ এবং গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রংপুরের শাপলা চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। তিস্তা পাড়ের বাসিন্দারা জানান, পানির অভাবে অনিশ্চিত হয়ে পড়ছে চাষাবাদ, হুমকিতে উত্তরাঞ্চলের কৃষি এবং জীবিকা। তিস্তা পুনঃখনন, আন্তর্দেশীয় পানি চুক্তির বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী টেকসই নদী ব্যবস্থাপনার দাবি জানান তারা। এর আগে বিকেলে শাপলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যরা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য এলপিজি ও অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। এতে 12 লিটার এলপিজির দাম 19 টাকা এবং প্রতি লিটার অটো গ্যাসের দাম গত মাসের চেয়ে 84 পয়সা কমানো হয়েছে। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে মে মাসের দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম অনুযায়ী প্রতি 12 লিটার সিলিন্ডারের দাম 1450 টাকা থেকে কমিয়ে 1431 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 66 টাকা 41 পয়সা থেকে কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়েছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পেলেন লিটন দাস। আর পাকিস্তান সিরিজ পর্যন্ত তার ডেপুটির দায়িত্ব পেয়ে সবাইকে চমকে দিয়েছে শেখ মেহেদী। নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঘোষণা করা হয়েছে আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড। মমিনুর রিপনের রিপোর্ট। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে খুব বেশি বিস্ময়ের কিছু নেই। নাজমুল হোসেন শান্ত ক্যারিবীয় সিরিজের পর এ ফরম্যাটে নেতৃত্ব ছাড়ায় ফর্মহীন লিটনের কাঁধেই গেল আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের ভার। এই পরিকল্পনার পিছিয়ে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলে এই স্কোয়াড নিয়ে রোমাঞ্চ অনেক আগেই শেষ, বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেখানে অনেককে অবাক করে দিয়ে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মেহেদীকে। এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। মেহেদী হাসান মিরাজকে এই 2 সিরিজে না রাখার মধ্য দিয়ে তাকে যে টি-20তে বিবেচনায় খুব বেশি গুরুত্ব দিয়ে ভাবছে না নির্বাচকরা, সেই বার্তাটাও দেয়া হলো। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।